KTV Originals। নমস্কার, শুরু করছি স্টেডিয়াম বুলেটিন, কো স্পন্সার্ড বাই জ্যাক অলিভ অয়েল। আজকে অনেক দিন বাদে এই জয়জ্যোতি ঘোষকে খুঁজে পেয়েছি, হিল্লি দিল্লি করে বেড়াচ্ছিল। এতদিন আমি একা শো করতে করতে ক্লান্ত হয়ে আর শোতে আসছিলাম না, এখন দেখছি জয়জ্যোতি ফেরত এসছে। আমি ক্লান্ত হয়ে পড়ছি, আপনাকে আমি এতদিন পরে পেলাম, এটা আমার সৌভাগ্য। তবে আপনি ছিলেন কোথায় এতদিন? আজকালকার ছেলে ছোকরারা কিরম হয়েছে, প্রশ্ন করলে জবাব না দিয়ে প্রতি প্রশ্ন করে। কিন্তু প্রবলেম হচ্ছে আজকে তো প্রশ্নেরই দিন, কোনো প্রতি প্রশ্নের দিন নয়। কিন্তু সবাই একটা প্রশ্ন করছে আজকে, যে পাকিস্তান কি শেষ পর্যন্ত ইউটার্ন নিয়ে খেলতে আসবে কলম্বোতে? ওই দিন মানে পাকিস্তান তো এমনিতেই কলম্বোতে আছে, কিন্তু 15ই ফেব্রুয়ারি যে দিনটা আমরা ধরে নিয়েছি যে খেলা হবে না, সেই দিনে পাক সরকার কি তাদের সিদ্ধান্ত শেষ মুহূর্তে বদলে পাকিস্তান টিমকে ওখানে পাঠাবে? তোমার কাছে কি খবর? আমার কাছে যা খবর সেটা হচ্ছে যে পাকিস্তানের একটা অফিসিয়াল স্টেটমেন্টের অপেক্ষায় রয়েছে আইসিসি। তবে পিসিবি নাকি কোনো রকম স্টেটমেন্টই দেবে না। যেটা খবর সেটা হচ্ছে যে সেদিন মানে 15ই ফেব্রুয়ারি দিন তারা মাঠে নামবে না। এবং মহসিন নাকভি খুব কায়দা করে চালাকি করে যেটা করছেন, যে তিনি নিজেও ইন্টেরিয়ার মিনিস্টার, তিনি জানেন রাজনীতি কোন দিকে যায়। এবং গভর্নমেন্ট, পাকিস্তান গভর্নমেন্টকে দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে, সেটা আবার রিপোস্ট করেছে পিসিবি। এবং এখন পর্যন্ত যা খবর, যা বলছে মানে পাকিস্তানের সূত্র যেটা বলছে, যে পাকিস্তান কোনো রকম অফিসিয়াল স্টেটমেন্ট যা মানে দেবেই না। আগামীকাল পাকিস্তানের আয়ারল্যান্ডের সঙ্গে ওয়ার্ম আপ ম্যাচ। আইসিসি অবশ্যই মানে তাদেরও একটা টিম রয়েছে, তারাও সব কিছু দেখছে। এবার কোন দিকে যাবে, 7ই ফেব্রুয়ারি থেকে ওয়ার্ল্ড কাপ শুরু, ভাবতে অবাক লাগছে আজকে 3 ফেব্রুয়ারি এই অবস্থায় দাঁড়িয়ে। এবং ভারত পাকিস্তান ম্যাচ না হলে পুরো ইউএসপিটাই শেষ। আজকে একটা পরিসংখ্যান দেখছিলাম, সব নিয়ে মানে সম্প্রচার সত্ত্ব থেকে শুরু করে বিজ্ঞাপন, টিকিট সব নিয়ে 4,500 কোটি টাকা ক্ষতির মুখে পড়তে পারে। তাই এটা হিউজ। এবং এটার পর আইসিসি কড়া স্টেপ নেয় কিনা এরকমও শোনা যাচ্ছে। আইসিসি হয়তো জানাতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে, সিলেক্টিভ ম্যাচ সিলেকশন মানে পার্টিকুলার একটা ম্যাচ সিলেকশন করে তোমরা খেলবে না, এটা হতে পারে না। যদি খেলতে না হয় তাহলে পুরো ওয়ার্ল্ড কাপটাই তোমরা বেরিয়ে যাও। এখন কি হয় এটাই দেখার। আমার কাছে খবর একটু আলাদা। আমার কাছে খবর হচ্ছে যে একটা ভারতীয় ক্রিকেট মহলে একটা খবর রটেছে যে পাকিস্তান ইউটার্ন করতে পারে। কারণ প্রবলেম হচ্ছে যে এইভাবে আজ অবধি যে পাকিস্তান প্রথমে বলছিল যে যদি আইসিসি কোর্টে যায় তারাও কোর্টে যাবে। প্রবলেম হচ্ছে এরকম কোনো প্রেসিডেন্স নেই। এর আগে বিশ্বকাপে 1996-তে যখন কলম্বোতে খেলতে যায়নি অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ, তখন সেখানে বম ব্লাস্টের ঘটনা ছিল। 2003-এ যখন খেলতে যায়নি ইংল্যান্ড জিম্বাবুয়েতে, সেই সময় রবার্ট মুগাবের সরকার, নানান রকম হিংসাত্মক ঘটনা জিম্বাবুয়ে জুড়ে ঘটছিল এবং তার পরিপ্রেক্ষিতে খেলতে যায়নি। অর্থাৎ প্রত্যেকটারই পশ্চাৎপটে কোনো না কোনো একটা কারণ ছিল, যেটা দেখিয়ে তারা বলেছিল এই কারণের জন্য উই শুড বি এক্সকিউজড। এক্ষেত্রে কোনো কারণই নেই, কারণ তুমি শ্রীলঙ্কাতে খেলবে অথচ ওই দিনে কলম্বোতে খেলবে না, এরকম হয় নাকি? কারণ পার্টিসিপেটিং নেশনস এগ্রিমেন্ট যেটা থাকে পিএনএ, তাতে একটা ক্লজ থাকে যে আন্ডার এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টান্সেস কোনো টিম একটা ম্যাচে অংশ না নিতে পারে। কিন্তু এখানে তো কোনো এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টান্স কিছু হয়নি। বাংলাদেশের ব্যাপারটা বোর্ডে, আইসিসি এক্সিকিউটিভ বোর্ডে দেওয়া হয়েছিল ভোটে, এবং সেখানে 10-2 বাংলাদেশ হেরে গেছে। যেখানে পাকিস্তান তাদের পক্ষে ভোট দিলেও অর্থাৎ এটা ভোটে ফেলা হয়েছিল। এমন নয় যে আইসিসি জাস্ট নিজেদের মতো করে জয়সার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। কাজে পাকিস্তান যদি না খেলে একটা অ্যাবসলিউটলি আনপ্রেসিডেন্টেড ঘটনা ঘটবে। অনেকের মনে হচ্ছে ভারতে বসে যে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সাধারণ নির্বাচন। পাকিস্তানি সিদ্ধান্তের ফলে হয়তো 12ই ফেব্রুয়ারি অবধি বাংলাদেশে যারা নতুন ক্ষমতায় আসবেন তাদের বললো যে আমরা সঙ্গে আছি, আমরা তোমাদের এই যে তোমরা ভারত বিরোধী, যে ভারতের বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলেছো আমরা তোমাদের সঙ্গে একমত, ভারতকে শায়েস্তা করা উচিত করে 12ই ফেব্রুয়ারি অবধি নির্বাচন অবধি টেনে দিল। তারপরে 15ই ফেব্রুয়ারি ঠিকই টিম পাঠালো সরকার, তার মধ্যে বিবৃতি দিয়ে বলল যে সমস্ত কিছু কনসিডার করে জাতীয় স্বার্থ, ক্রিকেট আমাদের জাতীয় আবেগ, কাজে আমরা এই ম্যাচটা খেলতে রাজি হচ্ছি, মাঠে জিতে দেখাবো। এটা একটা চিন্তার ঘরানা। এটা আইসিসি, টেলিভিশন নেটওয়ার্ক এবং এই চারপাশে ঘিরে যে বলয়,
সেখানে এদিন শুনতে পেলাম যে অনেকেই ভাবছেন যে পাকিস্তান ইউটার্ন করবে। খেয়াল করবেন যে সুনীল গাভাস্কর একটা এই মর্মে স্টেটমেন্টও দিয়েছেন, সম্ভবত এটা থেকেই জন্মেছে সেটা, যেরকম একটা খবর উঠেছে যে পাকিস্তান হয়তো ইউটার্ন করবে। কিন্তু যদি না করে আরেকটা জিনিস মনে রাখতে হবে, শ্রীলঙ্কা পোর্টও প্রচুর ক্ষতিপূরণের মুখে পড়বে। শুধু আইসিসি নয়, শ্রীলঙ্কার ট্যুরিস্ট, এত লোক শ্রীলঙ্কায় যাবেন বলে টিকিট কেটেছেন, শ্রীলঙ্কার হোটেল, শ্রীলঙ্কার আতিথ্যতা সমস্ত কিছু তখন একটা সমস্যার মধ্যে, ক্ষতির মধ্যে পড়বে। কাজে শ্রীলঙ্কাও খুশি হবে না, বাকি দেশগুলোও খুশি হবে না। অলরেডি এটা নিয়ে সারা ক্রিকেট বিশ্বে তোলপাড় পড়ে গেছে। মাইকেল ভন ব্যঙ্গ করে বলেছেন যে এদের ক্রেডিট প্রাপ্য দুদেশের বোর্ডের এসব নকশা করার জন্যে। ইয়ান চ্যাপেল বলেছেন যে পিছিয়ে দেওয়া উচিত আইসিসি বিশ্বকাপ, কারণ এটা অত্যন্ত একটা হাস্যকর পর্যায়ে নেমে যাচ্ছে। আর কেউ কেউ পিটারসনের মতো, কেভিন পিটারসনের মতো কেউ কেউ বলেছেন পাকিস্তানকে স্ক্র্যাপ করে দেওয়া উচিত। অর্থাৎ ক্রিকেট বিশ্ব ডিভাইডেড একটা ইস্যু ঘিরে, এবং জল্পনা, সাসপেন্স, উত্তেজনা বেড়েই চলেছে। এটা জয়জ্যোতি বলল যে 3 ফেব্রুয়ারি আজকে আমরা বসে আছি, 7 বিশ্বকাপ শুরু হবে, এখনও কেউ জানে না যে কি হচ্ছে। আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না প্লিজ, খুব দ্রুত বিরতির পর ফেরত আসবো আপনাদের সঙ্গে। ফিরে এলাম বিরতির পর। তাই যে বলছিলাম যে ভারত পাকিস্তান একটা ম্যাচ হওয়া নিয়ে উত্তেজনা হয়, একটা ম্যাচ না হওয়া, যেই ধরনের উত্তেজনা, সাসপেন্স এবং ক্রিকেট বিশ্ব জুড়ে এরকম একটা বিভাজনের আমন্ত্রণ ঘটাতে পারে, সেটা কিন্তু আমরা এই প্রথম ঘটতে দেখছি। এর আগে এই ধরনের পরিস্থিতি কখনো দেখা যায়নি। 1947 সালে দুদেশ ভাগ হয়ে গেছে, 1951-52 থেকে দুদেশের সিরিজ হচ্ছে, কিন্তু এই রকম পরিস্থিতি কখনো হয়নি যেখানে কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই পাকিস্তান বলছে আমি ভারতের সঙ্গে খেলবো না। প্রশ্ন হচ্ছে যে এরপরে হবেটা কি? পাকিস্তানি গ্রেটরা কেউ এখনও সেভাবে প্রকাশ্যে মুখ খুলছেন না, বাট আড়ালে আবডালে যা বলছেন, রশিদ লতিফ বলেছেন যে হয়তো পাকিস্তান ইউটার্ন নেবে, শাহেদ আফ্রিদি বলেছেন না খেলাটা আবার কি সলিউশন, শোয়েব আখতারও বলেছেন যে ভারতের না খেলে পাকিস্তান কি পাবে। কিন্তু পাকিস্তান সরকার অবভিয়াসলি তারা অন্যরকম ভাবছেন। এবার নওয়াজ শরীফের পুত্র, যিনি এখনকার প্রধানমন্ত্রী, তারা কিন্তু ক্রিকেট ভক্ত। কিন্তু প্রবলেম হচ্ছে যে এই ডিসিশনটা নেওয়া হয়েছে সামরিক বাহিনী, যিনি সেনাধ্যক্ষ, সবাই তাকে জানেন, আসিফ মুনির, মুখ্যত তিনি এবং মহসিন নাকভি মিলেই সিদ্ধান্তটা নিয়ে না খেলার। এখনও অনেকে মনে করেন যে এটা ইচ্ছাকৃতভাবে পাকিস্তান আইসিসিতে ভারতকে টাইট দেওয়ার জন্য, জয়শাকে টাইট দেওয়ার জন্য ডিসরাপ্ট করতে চাইছে। ইভেনচুয়ালি হয়তো খেলবে, তার আগে এই যে একটা উত্তেজনা ছড়িয়ে গেল, সবাই কি হবে কি হবে, ত্রাস উঠে গেল, এটাই তাদের জিত। তারা এটাই করতে চাইছে, যে দেখাতে চাইছে আইসিসি মোটেই ভারতীয় প্রতিনিধির আন্ডারে একেবারেই ঐক্যবদ্ধ নয়, নানান ফাটল আছে। এবং এই দেখুন না, ফাটল দিয়ে কি পরিমাণ বিতর্কের ধোঁয়া বেরোচ্ছে। এটা হচ্ছে পাকিস্তানের স্ট্র্যাটেজি। অবশ্যই। আর একটা নির্দিষ্ট কারণ থাকবে তো, যেটা আপনি অলরেডি বললেন 96 সাল বা 2003 সাল, ওখানে প্রত্যেকটা একটা কারণ ছিল স্পেসিফিক, যে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ কেন শ্রীলঙ্কায় যায়নি, বা জিম্বাবুয়েতে কেন ইংল্যান্ড যায়নি, বা 2009-তেও জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানানো হয়, তখন যায়নি ইংল্যান্ডে জিম্বাবুয়ে। তো একটা স্পেসিফিক রিজন তো থাকবে, এখানে কোনো রিজনই নেই। আরও একটা সূত্র বলছে, জানি না সত্যি কি মিথ্যে, যে পাকিস্তান ক্রিকেট বোর্ড অন্যান্য নেশনস মানে আইসিসি নেশনসের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে, এবং কোনো রকম সমর্থন তারা কিন্তু পায়নি। অর্থাৎ যেটা এখন দাঁড়াচ্ছে, তারা কিন্তু এমনি আইসোলেটেড হয়ে যাবে। মানে পাকিস্তান কি পরিমাণ ক্ষতির মুখে পড়বে, আমি একটু ব্রেকআপগুলো বলছি ডিটেলিং করে, যে 315 কোটি হচ্ছে ব্রডকাস্টার ক্ষতিপূরণ, যেটা আইসিসি পুরোপুরি পাকিস্তানকে বলবে যে এটা তোমাদের মেটাতে হবে। 285 কোটি রাজস্ব ফ্রিজ হতে পারে, 4.1 কোটি টাকার অংশদারিত্বের ট্যাক্স হতে পারে পাকিস্তানকে। আইসিসি কোনো ইভেন্ট আর করতেই পারবে না পাকিস্তান। মানে আমরা যেখানে জানি এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি তাও নম করে হয়েছিল পাকিস্তানে, এরপর কিন্তু আর মানে এটার কোনো প্রশ্নই থাকছে না। পিএসএলও একটা ইম্প্যাক্ট হতে পারে, যেখানে অন্যান্য বোর্ড রয়েছে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড, তারা কিন্তু তাদের ক্রিকেটারদের এনওসি নাও দিতে পারে। এবং যেটা একটা কথা তুমি খরচার কথা বলছো, আমি ইনকামের কথা বলছি। পাকিস্তান ক্রিকেট বোর্ড যে ইনকামটা করতে পারতো সেটাও হবে না, প্র্যাকটিক্যালি দেউলিয়া হয়ে যাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার এত বড় সিদ্ধান্ত, এটা জেনে শুনে তাদের সরকার কি নেবে না? 12 তারিখ অবধি জাস্ট ভয় দেখিয়ে, কোনো কিছু না বলে, একটা এরম একটা উত্তেজনা, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে ইভেনচুয়ালি 15-তে খেলতে আসবে, এটাই এখন দেখার। এবং এটা নিয়েই এখন সবচেয়ে বেশি তর্ক। আরেকটা কথা মনে হচ্ছে T20 বিশ্বকাপ ঘিরে, জয়, যে কালকে ভারত প্রথম প্রস্তুতি ম্যাচ খেলছে মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, অর্থাৎ 2024-এর ফাইনালিস্টদের মধ্যে ম্যাচ,
সেটা ঘটছে মুম্বাইতে। এবার মুম্বাই পাচ্ছে ভারতের প্রথম ম্যাচ আমেরিকার বিরুদ্ধে, মুম্বাই পাচ্ছে সেমিফাইনাল, মুম্বাই পাচ্ছে সাউথ আফ্রিকা কন্ডিশনিং এই ম্যাচটা, প্রিপারেটরি ম্যাচ যেটা। তাহলে ইডেন গার্ডেন্স কি দোষ করলো? ইডেন গার্ডেন্স কেন এই ছুটকো ছাটকা ম্যাচ ক্রমাগত দেখাবে? ইডেন গার্ডেন্স না, বাংলাদেশ না আসার পর কোনো ভালো ম্যাচ এখানে নেই, এবং দ্বিতীয়ত হচ্ছে যে ইডেন গার্ডেন্সে সেমিফাইনালে ভারত খেলবে না, আমরা সবাই জেনে গেছি। ভারতের একটা ম্যাচ হয়তো পরের হাফে গিয়ে ইডেন গার্ডেন্স হয়তো স্টেজ করবে, কিন্তু এই ম্যাচটা তো অন্তত ইডেন গার্ডেন্স পেতেই পারতো, অনুশীলন ম্যাচ। অবশ্যই পেতে পারতো, এবং ইন্ডিয়া সাউথ আফ্রিকা ম্যাচ যদি অনুশীলন ম্যাচও পেতো, এবং ইডেন গার্ডেন্স কিন্তু ভরে যেত। কিন্তু যাই হোক, ওটা মেনে নিতেই হবে যে ইডেন বঞ্চিত হবে। আজকে 98তম প্রতিষ্ঠা দিবস, ফ্র্যাঙ্ক কোরেল ডে, সৌরভ গঙ্গোপাধ্যায় পতাকা উত্তোলন করেছেন, এবং দারুণ একটা দৃশ্য, সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিষেক ডালমিয়া পাশাপাশি, বাবলু কোলে, এই দৃশ্যটাই আমরা দেখতে চাই অবশ্যই। তবে খারাপ লাগছে এটাই যে বাংলাদেশ আসলে তাও যা হতো, এবার স্কটল্যান্ড এসছে, টিকিটের কিন্তু সেরকম কোনো হাহাকার নেই, এবং এটাই স্বাভাবিক। এবং যেখানে ভালো ম্যাচ পাওয়া যেত সিইবিতে, মানে ইডেন গার্ডেন্সে পেতে পারতো, মানে তারা অবশ্যই যোগ্য, সেক্ষেত্রে কোথাও গিয়ে সিইবিকে কিন্তু বঞ্চিত করা হয়েছে। এবং এই ইন্ডিয়া সাউথ আফ্রিকা যেটা ডিওয়াই পাটিল স্টেডিয়াম হয় আগামীকাল, সেটা ইডেনে হতেই পারতো। আর নবীন দর্শকদের উদ্দেশ্যে বলি যে ফ্র্যাঙ্কফোরেল ডেটা এই জন্যে যে 1962-তে যখন ভারতের অধিনায়ক নরি কন্ট্রাক্টর মাথায় চোট পান, খুলিতে অপারেশন করতে হয়, তখন যে রক্তের প্রয়োজন হয়েছিল, সেই রক্তের জন্য অন্যতম অপোনেন্ট ক্যাপ্টেন ফ্র্যাঙ্ক কোরেল তিনি রক্ত দিতে ছুটেছিলেন। স্যার ফ্র্যাঙ্ক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে একজন কিংবদন্তি, 42 বছর বয়সে মারা যান, কিন্তু অত্যন্ত হিউম্যানিটেরিয়ান ক্যাপ্টেন ছিলেন। এবং তার ফ্র্যাঙ্ক কোরেলের ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রিচি বেনোর অস্ট্রেলিয়ার লড়াইটাকে এখনও বলা হয় রিয়েল টেস্ট ক্রিকেটের সবসেরা সিরিজ লড়াইগুলোর মধ্যে একটা। যদি 5টা লড়াই বাঁচতে হয়, একটা ওই সিরিজেই কিন্তু টাইট টেস্ট ম্যাচ হয়েছিল ব্রিসবেনে। সেই ফ্র্যাঙ্কফোরেল ডে যেটা ইডেন গার্ডেন্সেই উদযাপন হয়, প্রচুর মানুষ রক্ত দেন বছরের পর বছর, এবং আজকে সেই দিনটা ছিল। বাট প্রবলেম হচ্ছে যে ইডেন এখনও জাগতে পারছে না। জাগবে কি করে যদি এত দুর্বল ম্যাচ পায়? আর জাগবে কি করে? এবং ওটাই বলা যে বাংলাদেশ আসলে তাও একটা মানে টিকিটের চাহিদা থাকতো, এবং একটা অবশ্যই মানে মানুষ যেত, বাংলাদেশ থেকে প্রচুর সমর্থক আসতো। বাংলাদেশ না খেলায় একেবারেই মনে হচ্ছে যেন মানে ওই পুজোর আগে যেরকম ব্যাপারটা থাকে, সেই ব্যাপারটাই নেই, মানে উধাও মনে হচ্ছে। এখন এটা একাদশীর বিকেল ইডেন গার্ডেন্সে গেলে, তাই কোথাও গিয়ে মনে হচ্ছে যে বিশ্বকাপ শুরু তো হচ্ছে, কিন্তু সেই আমেজটা কিন্তু ইডেন গার্ডেন্সে এখনও ধরা পড়ছে না। আমি জানি যে সুপার হিটের একটা ম্যাচ হতে পারে ভারত ওয়েস্ট ইন্ডিজে ইডেন গার্ডেন্সে, তখন হয়তো চেহারাটা অন্যরকম হবে। তবে এই ম্যাচগুলো তো দেওয়া যেতেই পারতো, যেটা প্রস্তুতি ম্যাচ ভারত দক্ষিণ আফ্রিকা। বড় ম্যাচ যদি দিতেই মানে না পারো, তাহলে অ্যাটলিস্ট প্রস্তুতি ম্যাচটা দাও, কিন্তু সেখান থেকেও বঞ্চিত। তবে দেখা যাক আগামীটা কি আসে। তবে এই মুহূর্তে অনেকটাই কিন্তু মানে মানে হতাশ ইডেনের যারা এসে খেলা দেখবেন। এবং আমার ব্যক্তিগত খবর হচ্ছে যে ইডেন গার্ডেন্সের প্রতি এরম অনীহা কিন্তু চলবে, যে কোনো কারণে হোক। ইডেন গার্ডেন্সের সঙ্গে এই মুহূর্তে যারা বোট চালান, তাদের সম্পর্ক, সেটা কারণ রাজনৈতিক হতে পারে, অরাজনৈতিক হতে পারে, খুব একটা সম্পর্কে খুব একটা হৃদ্যতার ছাপ কেউ দেখেছেন বলে যদি স্টোরি করেন, সেটা এক্সক্লুসিভ হবে, কারণ এরকম স্টোরি কেউ দেখেননি। যাই হোক, সব মিলিয়ে একটা সাসপেন্স এবং অদ্ভুত একটা পরিবেশ। একটা বিশ্বকাপ দেশে শুরু হবে, সে বিশ্বকাপ ঘিরে কোনো রকম সেই অর্থে কোনো ঢক্কানি না, দূরে থাক, সেই ব্যাপারটাই নেই। এবং খুব আশ্চর্যের, কারণ T20 ফরম্যাট বলা হয় এখনকার দিনে সবচেয়ে ইয়াংস্টারদের সবচেয়ে মনের মতো ফরম্যাট। এটা যদি টেস্ট চ্যাম্পিয়নশিপ হতো, আমি একটা কারণ বুঝতে পারতাম। সেই ডিজিটাল যুগে সেই T20 বিশ্বকাপ হবে, সেটা ঘিরেও সেই অর্থে উৎসাহ দানা বাঁধছে না। হয়তো যত টুর্নামেন্ট কাছে আসবে, টুর্নামেন্টে যত খেলা গড়াবে, হয়তো তত উৎসাহ বাড়বে। কিন্তু এখনকার মতো পাকিস্তান কি করে সেটা নিয়ে সবচেয়ে বড় উৎসাহ। কি করবে পাকিস্তান, এটা একটা শ্রেষ্ঠ T20 ম্যাচের চেয়েও যেন শেষ বাকে সাসপেন্স। দেখা যাক 11 বা 12 তারিখ নাগাদ পাকিস্তান বোর্ডের তরফ থেকে বা পাকিস্তান সরকারের তরফ থেকে নতুন কিছু আসে কিনা, কোনো ইউটার্ন আসে কিনা। আজকের মতো এখানেই ফিরে যাচ্ছি, স্টেডিয়াম বুলেটিন শেষ করলাম। জয়জ্যোতিকে আবার কবে পাবো জানি না। জয়জ্যোতি, ধন্যবাদ তোমায়। আমি আছি, আপনাকে কবে পাবো সেটাই একটা বড় ব্যাপার। তবে আশা করবো যে পাবো, মানে অ্যাটলিস্ট ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা হোক, পাকিস্তান ইউটার্ন হোক, এবং এখান থেকে স্টেডিয়াম বুলেটিন আমরা করবো। অনেক ধন্যবাদ, শুভরাত্রি।